মানুষদা, যদি লার্নিং ভিডিও যেগুলো এখন খুব ভাইরাল ইউটিউবে, শিক্ষামূলক ভিডিও, সেইভাবেই যদি আপনি আপনার দর্শককে আজকে বলেন এই সেন্সাসটা খায় না মাথায় দেয়, এই সেন্সাস 2027টা আসলে কি এবং ভারতের জন্য কেন এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আগামী 3 থেকে 30 বছর ভারতকে বদলে দিতে পারে এই সেন্সাসের অনেক তথ্য। দেখো, লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে। তখন আমরা যারা সেন্সাসের সঙ্গে যুক্ত ছিলাম, অর্থাৎ ডাইরেক্ট এনুমারেটর ছিলাম বা যাদের বাড়িতে বাড়িতে যাওয়া হয়েছিল, তারা অলরেডি জানেন। এবারে শুধু আরও কিছু তথ্য সেখানে যোগ হয়েছে। প্রত্যেকের বাড়িতে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা বাড়িতে পৌঁছে যাবে, সেখানে কোনো ডকুমেন্টস দেখাতে হয় না, যেটা তুমি আগে বললে। তিনি প্র্যাকটিক্যালি তার বাড়ির সমস্ত তথ্য কালেকশন করবেন। মোট লোক সংখ্যা কজন, শিশু কজন, 5 থেকে 10 বছরের কজন, 10 থেকে 15 বছরের কজন, 15 থেকে 20 বছরের কজন, বয়স্ক কজন, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, বাড়ি চলে কিভাবে, তার ফিনান্সিয়াল কন্ডিশন কি, বাড়ির শিক্ষার হার কেমন, কতজন মাধ্যমিক পাস, কতজন হায়ার এডুকেটেড। এখন এই সমস্ত 36 থেকে 42টা কলম থাকতে পারে, সেগুলো তিনি ধীরে 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 ফিল আপ করবেন। বাড়ির একজন সেই তথ্য তাকে দেবেন। এইবার এই তথ্য কালেকশন করা হচ্ছে কেন? একটা দেশের মানে ভারতবর্ষের প্রশাসনকে এবং ভারতবর্ষের যারা রাজনীতি বা ভারতবর্ষকে যারা বা ভারতবর্ষের মানুষ যারা ভারতবর্ষের সম্পদ, তাদের জানা উচিত যে পৃথিবীতে এখনও যে ভারতবর্ষটা ভারতবর্ষ হয়ে আছে, এর জন্য ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের জনগণকে ধন্যবাদ। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারতবর্ষ ভৌগোলিকভাবে পৃথিবীর 7ম বৃহত্তম, মানে এর থেকেও বড় 6টা দেশ আছে। অথচ সেই 6টা দেশের লোক সংখ্যা যদি ধরা হয় তাহলে সবই ভারতবর্ষের থেকে কম। রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, আমেরিকা ভারতবর্ষের থেকে অনেক বড়, অথচ তার লোক সংখ্যা ভারতের 4 ভাগের 1 ভাগ। এর ফলে মূলত সেন্সাস করা হয় যে বিষয়গুলোকে সামনে রেখে। তার প্রথমটাই হচ্ছে ওয়েলফেয়ার প্ল্যানিং, অর্থাৎ কোথায় আমার কি দরকার আছে। একদম সহজ উদাহরণ যদি ধরো, 11 সেন্সাসের একটা মজার তথ্য দিচ্ছি। 11 সেন্সাসে বোঝা গিয়েছিল পার বর্গ কিলোমিটার সব থেকে শিক্ষিত লোকের সংখ্যা পশ্চিমবঙ্গে বেশি শিক্ষিত লোক বাস করে, উচ্চশিক্ষিত লোক সল্ট লেকে। হ্যাঁ, এবং সেকেন্ড যেটা মজার ব্যাপার, সেকেন্ড কিন্তু একদম বীরভূম, শান্তিনিকেতন। পার বর্গ কিলোমিটার মানে শান্তিনিকেতন স্কোয়ার ফিটে উচ্চশিক্ষিত লোকের সংখ্যা বেশি হচ্ছে সল্টলেক, সেকেন্ড হচ্ছে শান্তিনিকেতন, থার্ড হচ্ছে কল্যাণী। এটা ছিল 11। কিন্তু এইবার ধরো, তাহলে আমার সল্টলেকের জন্য যে প্ল্যানিং দরকার একটা, এবার যদি সল্টলেকে 2011 থেকে 2026-এর মধ্যে সল্টলেক বিধানসভার মধ্যে যদি অন্তত 2000 রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকে থাকে, তাহলে সেটা চেঞ্জ হবে। তাহলে তারাও তো তার মানে উচ্চশিক্ষিত না, সেটা তো ধরা পড়বে, সেটা ধরার জন্যই। এইবার না, মূল যেটা হয় ওয়েলফেয়ার প্ল্যানিং, যে তাহলে সল্টলেক এরিয়ার জন্য সরকার যে প্ল্যানিং করবে, সুন্দরবনে যেখানে শিক্ষার হার 2%, 3%, তার প্ল্যানিং আলাদা হবে। মূলত এই প্ল্যানিং এর জন্য সেন্সাসগুলো করা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কাস্ট। দেখো, ভারতবর্ষের সংবিধানে যা যা বলা হয়েছিল তার বহু কিছু মানা হয় না, যেগুলো চেঞ্জ করতে বলা হয়েছিল। ধরো, সংখ্যালঘু তকমা কারা পেতে পারে, বিশ্ব ইন্ডেক্সের ক্ষেত্রে যে সংজ্ঞা দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থা, ইউনেস্কো থেকে আরম্ভ করে, যে এত % মানুষ ভাষাগতভাবে, জাতিগতভাবে বা ধর্মগতভাবে সংখ্যালঘু হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তার থেকে বহুগুণ পার্সেন্টেজ বেশি আছে, তাদেরকেও সংখ্যালঘু তকমা দেওয়া হয়। সুতরাং সেটাও দেখা উচিত। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আর জাতিগতভাবে পিছিয়ে পড়া, সেটাও দেখা উচিত। সুতরাং এই ব্যাপক পরিবর্তনগুলো যদি ভারতবর্ষে আসে, তাহলে ভারতের ভৌগোলিক এরিয়া কম হওয়া সত্ত্বেও আমরা যেমন নিজেদের বৈচিত্র্য বজায় রেখেছি, ভারতবর্ষের সম্পদ কম হওয়া সত্ত্বেও আমরা যেমন জিডিপি ধরে রাখতে পেরেছি, এই স্টেপগুলো যদি আগামী দিনে নেওয়া যায়, তাহলে ভারতবর্ষ আরও এগোবে, এটা দৃঢ় বিশ্বাস। ঠিক। আমি